সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। চারিদিকে ঘোর নিস্তব্ধতা, যেন কারো শ্বাস পর্যন্ত গোনা সম্ভব। সময় এখানে ঘড়ির কাঁটায় চলে না, চলে অপেক্ষার ঘনত্বে। অন্ধকার ঘরটায় ঢুকতেই বোঝা যায় এটা কোনো ঘর নয়, এটা বাস্তবতার উল্টো দিক। ছাদ থেকে নামানো লোহার শিকলগুলোতে ঝুলে থাকা মানুষগুলোর ওপর পড়া আলো ঝলসে ওঠে না, বরং তারা যেন আলো শুষে নেয়। সেখানে আছে 5 জন, যাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, মাথা নিচে পা উপরে। রক্তের গতি যেমন বদলায় তেমনি বদলে যায় মানুষের সাহসও। তাদের চোখে জমে আছে আতঙ্ক ও জীবন হারানোর ভয়। চিৎকার বেরোতে চায়, কিন্তু কণ্ঠ যেন নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে। ঠিক তখন ঘরের এক প্রান্তে একটা আলো জ্বলে ওঠে। সোফিয়া জাওয়ান, তিনি ধীরে সামনে এগিয়ে আসেন। হাঁটার শব্দ নেই, কিন্তু উপস্থিতি স্পষ্ট। তার চোখে কোনো দ্বিধা নেই, আছে এমন এক উন্মাদ স্থিরতা যা পাগলামোর চেয়েও ভয়ঙ্কর। তার ঠোঁটের কোণে একটা অপ্রাসঙ্গিক হাসি ফুটে উঠল। সোফিয়ার কণ্ঠ নিচু কিন্তু ধারালো। দুনিয়াটা কেমন উল্টো লাগছে। ঝুলে থাকা দেহগুলো ছটফট করে, কেউ চোখ বন্ধ করে, কেউ চোখ খুলে রাখতে বাধ্য হয়। সোফিয়া আরও একটুখানি কাছে এসে দাঁড়ায়। তার দৃষ্টি একজনের চোখে আটকে যায়। সেই দৃষ্টিতে না মমতা না ঘৃণা, শুধু মালিকানা। সোফিয়া হালকা হেসে স্বগত স্বরে বলে ওঠে, প্রশ্ন করার সময় তোমরা খুব সোজা দাঁড়িয়েছিলে, তাই না? তিনি ফিরে যান। আলো নিভে আসে। চিৎকারগুলো ধীরে ধীরে আবারও জোরালো হয়। চারিদিকে ভাসছে আর্তনাদ, এত জোরে যেন দেয়ালগুলো ফেটে পড়বে। সামনে যাদের ঝুলিয়ে রাখা হয়েছে তারা কালকে সেই সাংবাদিক যারা সোফিয়াকে উল্টোপাল্টা প্রশ্ন করেছে। 2জন লোক তাদের হাতে উত্তপ্ত লোহার স্টিক নিয়ে আসে। সোফিয়া চোখ দিয়ে ইশারা করতেই তারা এগিয়ে গেল। সে উত্তপ্ত আয়রন স্টিক নিয়ে এগিয়ে গেল তাদের দিকে। জ্বলন্ত লোহা দেওয়া প্রতিটা ঘা চামড়া খসে মাংসে গিয়ে আঘাত হানল। এবার চিৎকারের শব্দ আরও জোরালো হলো। সোফিয়ার ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল। মাথা এলিয়ে দিল রকিং চেয়ারে, এমনভাবে দুলছে মনে হচ্ছে সে ভীষণ আনন্দ পাচ্ছে এই চিৎকার শুনে। আওয়াজ ধীরে ধীরে রুমে কমে আসলো। 2জন অজ্ঞান হয়ে গিয়েছে ব্যথার চোটে। সোফিয়ার পছন্দ হলো না বিষয়টা। মুষ্টি শক্তবদ্ধ করে চোখ খুলে তাকালো। তার কণ্ঠে জোরালো আদেশ, এদেরকে জীবন্ত অবস্থায় অ্যাসিডে ছেড়ে দাও। যেই 3জনের জ্ঞান ছিল তারা হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। তাদের কথায় কর্ণপাত পর্যন্ত করল না সোফিয়া। এগিয়ে গেল তাদের দিকে। তার কণ্ঠে ছুরি ধারানোর মতন কর্কশ শব্দ বেরোনো। সুযোগ দিলেই মানুষ দুর্বল ভেবে চেপে ধরে। আমার মাও এমন করেছে, কিন্তু আমি এমন একদমই করব না। ডু ইট ফাস্ট। তার হুঙ্কারে দেয়াল কেঁপে উঠল। সাথে সাথে আরও 5জন এসে নামিয়ে নিয়ে গেল ওদের। ছেড়ে দিল জীবন্ত অবস্থায় অ্যাসিড ভরা বাথটাবে। ব্যাস, আর কিছু মুহূর্ত, ঘর কাঁপানো আর্তনাদ, তারপর শেষ নিঃশ্বাস। এক মুহূর্তে সোফিয়ার চোখ জ্বলে উঠল। সে ছুটে গেল সেই দিকে। এ এরা এত তাড়াতাড়ি কেন মরে গেল? আমি আমি আরও চিৎকার শুনতে চাই। কিয়ৎকাল পরেই মুসাব ভেতরে প্রবেশ করলো। দরজার আওয়াজ কানে আসতেই সোফিয়া ঘাড় কাত করে তার দিকে তাকালো। চোখে কেমন অদ্ভুত পাগলামি। উঠে এসে আবারও বসে পড়লো চেয়ারে। চোখ দিয়ে ইশারা করলো মুসাবকে বলতে। মুসাব একটা ঢোক গিলে বলতে শুরু করলো, লেডি, আন্ডারগ্রাউন্ডে কোনো নতুন গ্যাংস্টার এসেছে। এবারে আমাদের সব ডিল তার হাতে চলে গিয়েছে। তড়াক করে চোখ খুলে তাকালো সোফিয়া। চোখ মুখ শক্ত করে গর্জে উঠল সে। আর কি? লেডি, শিপে পাঠানোর জন্য 200টা মেয়ের থেকে 100টা মেয়ে গায়েব হয়ে গিয়েছে। মনে হচ্ছে তারা সুযোগ পেয়ে কোথাও পালিয়ে গিয়েছে। আমাদের লোকেরা চারিদিকে খুঁজছে তাদের, কিন্তু এখনও পাওয়া যায়নি। মুসাব এক নিঃশ্বাসে সবটা বলে একটা দম নিল। সোফিয়া উঠে দাঁড়ালো, চোখে আগ্নেয়গিরি কণ্ঠ ধারালো। তার ইচ্ছা করছে এই মুহূর্তে সব ভেঙে ফেলতে, কিন্তু এমন সময় নিজেকে শান্ত রাখতে হবে। কেননা মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়া মানে ভুল পদক্ষেপ। একটা লম্বা শ্বাস টেনে নিয়ে হাড় হিম করা বাক্য আওড়ালো, প্রথমে মেয়েটাকে বের করো, তারপর তাদের মেরে ফেলো। এদের সাহস কীভাবে হয় সুপিয়ার সাম্রাজ্য থেকে বের হওয়ার? আর হ্যাঁ, আর্যের কানে যাতে এসবের কিছুই না যায়। আর ওই সানার কি খবর? লেডি, আমাদের পাঠানোর লোকদেরকে আর যে মেরে ফেলেছে। ও, এই 2 টাকার মেয়েটা দিন দিন আমার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব
ওই সানার চ্যাপটা ক্লোজ করো। মুসাব জি লেডি বলে চলে যায়। দুপুর 12টার দিকে এসপি নিতে আসে। সানার কেবিনে আসতেই সানা ধুম করে বসিয়ে দেয় এক কিল এসপির বাহুতে। এসপি বলে নিজের কিল খাওয়া জায়গা ডলে প্রশ্ন ছুড়ল। মারলি কেন? কোথায় মেয়েগিরি করতে গিয়েছিস? তবা তবা তবা, আমি গাড়ি নিয়ে এসেছি যেটা আপনি নষ্ট করেছিলেন রাক্ষসী রানী কটকটি। ও আচ্ছা, ওই লাল গাড়িটা। হুম। সানা একটা কাপড় হাতে নিয়ে এগিয়ে গেল রাবারের স্ট্যাচুর দিকে। তাতে পিন দিয়ে আটকে বলে ওঠে, আমার কাঁচিটা নিয়ে আয় তো, আর একটা গুড নিউজ আছে। এসপি টেবিল থেকে কাঁচি এনে তার হাতে দিয়ে বসে পড়ল পাশের একটা চেয়ারে ধপ করে। দৃষ্টিপাত করলো সানার ওপর। কি গুড নিউজ? সানা চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে শুধালো, আমি ওই রণবীরের পর পর দুটা মুভির হেড ডিজাইনার সিলেক্ট হয়েছি। এসপি লাফিয়ে উঠল। তার চোখে মুখে বাদ ভাঙা খুশি। কি সত্যি? আপে 100-তে 200% সত্যি। তাহলে ট্রিট দে। আমি ভাবলাম তুই আমার ট্রিট দিবি। এই কটকটি রানী, তোর জামাইয়ের ব্যাংকে কোটি কোটি টাকা। তোরও তো ভাইয়ের ব্যাংকে কোটি কোটি টাকা। কিন্তু আমি তো ফকির। আমিও তো ফকির। এসপি হার মেনে নিল। এই মেয়ের সাথে সে কোনোদিনও চাপাই পেরে উঠবে না। আমার মা, যা 10 টাকার ঝালমুড়ি তো খাওয়াইতে পারিস। সানা কিছু একটা ভেবে বলে, আচ্ছা খাওয়াতে পারবি, তবে একটা শর্তে। বাহ, জামাই শর্ত দেয় বউ থেকে দূরে থাকতে, আর বউ শর্ত দেয় 10 টাকা খাওয়াতে। যাই হোক, বল কি আর করব। তুই আমাকে শপিংয়ে নিয়ে যাবি। মাফ কর আমার মা, তুই 10 টাকা খাইয়ে 10,000 টাকা খোলে নিবি। সানা তার হাতের কাছিটা তাকে ধরিয়ে দিয়ে বলে ওঠে, আরে ডোন্ট ওয়ারি না, শপিংয়ের টাকা এই রণবীরের থেকে তুই শুধু ট্রিট দিবি। আচ্ছা, আর তুই? আমি দুদিক থেকে সুবিধাভোগী। সুবিধায় তুই সেরা রে, তোর মতো কিপটা আমি আমার লাইফে আর কাউকে দেখিনি। সানা বিরক্তিসূচক কণ্ঠে বলে ওঠে। দেখবি কিভাবে, সানা ওয়ান অ্যান্ড অনলি পিস। এসপি বেজার করা দৃষ্টিতে তাকায়। সানা তার দিকে তাকিয়ে পরপর বলে ওঠে, আচ্ছা যা, আমি আমার প্রথম বেতন পেয়েই তোকে গুলিস্তান থেকে শপিং করিয়ে আনবো। পুরো 50 টাকা শুধু তোর জন্য। 20 টাকার একটা শার্ট, 20 টাকার একটা প্যান্ট আর 10 টাকার একটা লুঙ্গি। ব্যাস, আর কি লাগে বল? পুরো মাসের শপিং। লাগবে না আমার শপিং, ওই 50 টাকাও তুই রেখে দে। এসপি মুখ বাঁকিয়ে চলে যায়। পিছনে সানা বলে ওঠে, আরে ঠিক আছে, আরও 5 টাকা বাড়িয়ে দিলাম। এসপি পিছু ফিরে তাকালো না। সানা আবারও বলে ওঠে, আচ্ছা যা, আরও 2 টাকা বাড়ালাম, আরও 1 টাকা, যা এটাও দেবো না। এসপি তাড়াতাড়ি দৌড়ে চলে এলো। তার তো ভাগ্য ভালো এই কিপটা মহিলার থেকে 58 টাকা বেরিয়েছে। সে তো ভেবেছিল তাকে 5 টাকাও দিবে না। জেবি কোম্পানির বোর্ডরুমটা কাচে মোড়া, কিন্তু ভেতরের কথাগুলো সে কাচ ভেদ করে বাইরে যায় না। টেবিলের উপর ছড়ানো নথিপত্র, গ্রাফ, প্রজেক্ট রিপোর্ট সবই বৈধতার মুখোশ। আর যে জানালার পাশে দাঁড়িয়ে শহরটাকে সে দেখছে যেন দাবার বোর্ড। ঘুঁটি আছে, রাজার চেয়েও বিপজ্জনক চাল আছে। জ্যাক ফাইল হাতে সামনে বসে আর যে হালকা স্বরে বলে ওঠে, পুরোনো গাছগুলো এখনো ছায়া ফেলে। জ্যাক কলমটা ধীরে বন্ধ করে। ছায়া যেমন ছিল তেমনই আছে বস, কিন্তু আলো অন্যদিকে সরছে। পরপরই ভেসে এলো আর্যের গম্ভীর কণ্ঠস্বর। তাই তুমি আলাদা বাগান বানিয়েছি। এক মুহূর্ত নীরবতা। জ্যাক বুঝে নেয় এই বাগানের কেন্দ্রেই একটা নরম ফুল আছে, যাকে কাটা থেকে বাঁচানোর জন্য এই তোড়জোড়। জ্যাক নিচু স্বরে আওড়ালো, বস, লেডি আরও লোক লাগিয়েছে ম্যামের পিছনে। আর যে ঘুরে দাঁড়ায়। চোখে কোনো কোমলতা নেই। আর যে টেবিলের উপর রাখা একটা পেপার ওয়েট ঘোরায় ধীরে নিয়ন্ত্রিতভাবে, তবু কণ্ঠ একদম শক্ত। সারা চারপাশে আরও লোক লাগাও। জাস্ট রিমেম্বার, ওর গায়ে একটা আঁচড় লাগলে শুধু ধ্বংস ছাড়া কিছু হবে না। কিন্তু বস, লেডি। আর যে আবারও জানালার দিকে তাকায়। শহরটা নীরব। সে ফিসফিস করে শুধু বলে নিজের জন্য। কিন্তু যুদ্ধ মায়ের বিরুদ্ধে নয়, ভবিষ্যৎ বাঁচানোর জন্য। তাদের কথার মধ্যেই দরজায় টোকা পড়ে। আর যে ঘাড় নাড়িয়ে তাকায়, নজরে আসে আয়ান দাঁড়িয়ে। কাম ইন। কাছের দরজা ঠেলে আয়ান এগিয়ে আসে। স্যার,
আপনার সাথে দেখা করতে এসিপি তালহা আদিল এসেছে। আর যে কপালে ভাঁজ ফেলে দৃষ্টিপাত করলো আয়ানের ওপর। অ্যাপয়েন্টমেন্ট আছে? না স্যার। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে বলো। আয়ান ওকে স্যার বলে চলে যায়। আর যে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 4টার কাছাকাছি। সে কাইলিনকে নিয়ে বেরিয়ে পড়ে সানার উদ্দেশ্যে। পুলিশ প্লাজা, কনকর্ড, বহুতল বিশাল কমপ্লেক্স, শপিং মল গুলশানের। সানার এসপি শপিং করতে এখানে এসেছে। এসপি কাউন্টারে বসে আছে, হাতে 10-12টা শপিং ব্যাগ। সে বসে বসে সাপের মতন ফুঁসছে। অফিস শেষ হওয়ার আগে চলে এসেছে তারা, কারণ আর যে আবারও সানাকে নিতে আসবে। আর এদিকে এই মেয়ে বলছে ড্রেস নিবে একটা, অথচ গত 2 ঘন্টা ধরে একটার পর একটা কিনেই চলেছে। হাঁটতে হাঁটতে এসপির পা ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু এই মেয়ে থামার কোনো নাম নেই। তাই সে বিরক্ত হয়ে বসে আছে। তখনই তার দৃষ্টি আটকায় সামনের একটা ব্রেসলাইটের ওপর। মুহূর্তে তার কল্পনায় আসে সানি তার হাতে এটা কতটা সুন্দর মানাবে। ঠোঁটে মুচকি হাসি বুলিয়ে ব্যাগগুলো কাউন্টারে রেখেই এগিয়ে গেল সেই দিকে। এক্সকিউজ মি। দোকানের সেলসম্যান এগিয়ে এলো। জি স্যার, বলেন। আমি এটা দেখতে চাই। শিওর স্যার। এসিপি হাতে নিয়ে দেখলো লাল আর সাদা স্টোনের সিম্পলের মধ্যে অনেক সুন্দর। এটা প্যাকেট করে দেন। তার কথা বলার মধ্যেই সানা আসে হঠাৎ পেছন থেকে। কোন মেয়ের জন্য নিয়েছিস? এসপি চমকে তার দিকে তাকায়, বুকে চাপড় দিয়ে বলে ওঠে, এইভাবে ভূতের মতো কেউ আসে? ইয়ার সানির জন্য নিচ্ছি। ও আচ্ছা, তো শুধু একটার ব্রেসলেট নিবি ওর জন্য? এই জন্যই মামা তোকে মেয়ে দিচ্ছে না। তো পুরো শপিং মল নিয়ে নেব নাকি? সানা প্রত্যুত্তরে কিছু না বলে তার হাতে আরও 4টা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, তুই এগুলো ধর, আর সানিতার জন্য আরও জিনিস দেখ। মনে রাখবি, মেয়ে খুশি তো মামা খুশি, মামা খুশি তো মেয়ে তোর, মেয়ে তোর মানে বিয়ে তোর, বিয়ে তোর মানে বউ তোর। সানা চলে গেল। এসপি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও গিয়ে বসে পড়ল ব্রেসলেট নিয়ে। সানার শপিং শেষ হয় আরও 1 ঘন্টা পর। তারা মল থেকে বেরোতেই নজরে আসে কেউ তাদের গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিয়েছে, পেছন দিক দিয়ে খুবই বাজেভাবে। মুহূর্তে সানার চোয়াল শক্ত হয়ে ওঠে, সে খেকিয়ে ওঠে। কার এত বড় সাহস? কে গাড়িতে ধাক্কা দিয়েছে রে? সামনের কতগুলো ছেলে তার কথা শুনে হেসে ওঠে। সেখান থেকে তাদের লিডার এগিয়ে আসে। আমি ধাক্কা দিয়েছি। সানার ইচ্ছে করছে এর কানের নিচে বাঁচাতে, কিন্তু নিজেকে সামলে বলে ওঠে, তুই কে রে? কোন ক্ষেতের মূলা? সামনের ব্যক্তি আরও এগিয়ে এলো। আমি রানা মির্জা। এসপি মাত্র এসেছে। সামনের দৃশ্য দেখে সে বুঝতে পারে ছেলেগুলো ভালো না। সে সানার দিকে এগিয়ে যায়। কটকটি চল এখান থেকে, ছেলেগুলো ভালো না, বখাটে। কিন্তু সানা শোনার পাত্রী না। এসপির কথা উপেক্ষা করেই আবারও বলে, ওসব মির্জা টির্জা নিজের পকেটে রাখ, আর গাড়ি ক্ষতিপূরণ দে। রানার ঠোঁটে ক্রুরো হাসি। যদি না দেই? সানা নিজের দন্তপাটি পিষে বলে, তাহলে আমি তোর। ওকে, ডান। এসপির চোখ বড় বড় হয়ে যায়। তুই আবার গাড়ি চালাবি? না, এ হতে পারে না। উপরওয়ালা বারবার সুযোগ দেয় না রে। সানা শুনল না তার কথা, টোন নিয়ে গেল এসপিকে। শোন বিটকেল, এটা আমার রেসপেক্টের প্রশ্ন। আর এটা আমার জীবনের প্রশ্ন। আর যে ঠিক 4টার সময় গিনিতে আসে, কিন্তু আসতেই তার লোকেরা তাকে জানায় সানা অনেক আগেই এসপির সাথে বেরিয়ে পড়েছে। আর যে রাগ মুহূর্তে আকাশচুম্বী, চোখ মুখ ঝলসে উঠল, হাতের শিরা টান টান। ইডিয়েট, তোমরা আমায় বলনি কেন? সামনে গার্ডগুলোর স্বর নিচু, মাথা ঝুঁকিয়ে বলে ওঠে। আর যে রাগে একটা খুশি বসিয়ে দিল গাড়িতে। তার মনে পড়ছে সে একটা কাজের জন্য ফোন বন্ধ রেখেছে, কিন্তু এই মেয়ে এতটা অবুঝ হবে সে ভাবতেও পারেনি। গাড়িতে এতবার বুঝিয়েছে কোথাও না যেতে, তারপরও গিয়েছে। কোন ভাষায় বললে যে মেয়েটা বুঝবে? আর যে গাড়িতে বসা কাইলিনকে কিছু ইশারা করতেই কাইলিন কাউকে মেসেজ পাঠায়। সাথে সাথে বাড়িধারা DOHS-এর একেবারে শেষ প্রান্তে কালো পাথরের গায়ে দাঁড়িয়ে থাকা এক বিশাল ম্যানশন। ব্ল্যাক ম্যানশন, বাইরে কোনো নাম ফলক নেই। সিসিটিভির চোখ সারাক্ষণ জ্বলছে। লোহার গেট খুলে বেরিয়ে পড়ে পরপর 20টি কালো SUV। মুহূর্তে ছড়িয়ে পড়ে শহরের অলিতে গলিতে। কিছুক্ষণের মধ্যেই আর্যের কাছে জ্যাকের কল আসে। বস, ম্যামকে লাস্টবার শপিং মলে দেখা গিয়েছে। সেখানে উনি আপনার কার্ড ইউজ করে শপিং করেছিলেন, তারপর আর দেখা যায়নি। মনে হচ্ছে লেডি।
তার বাক্য সম্পূর্ণ করার আগে এই পাশের ব্যক্তি চিৎকার করে হুঙ্কার ছাড়ল। সার্চ ইন হোল সিটি। আই ওয়ান্ট হার রাইট নাও। সানার এসপি লাইনের একদম নিকটে। এসপি মনে মনে খুশি, যাক আজকে এই মেয়ে কোনো উল্টোপাল্টা করেনি। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, সানা মানে লাইন, এইখানে দাঁড়া। সানা একটা শুকনো ঢোক গিলে বলে ওঠে, মানে এসপি, আজকে বাইরে অনেক ঠান্ডা তাই না? হ্যাঁ, কেন? না মানে আজকে আমরা গাড়িতেই থাকবো, বাইরে বেরোলেই ঠান্ডা লাগবে তাই। তুই কি বলছিস ঠিক করে বল। আরে মেকানিক তোর গাড়ি ভালো করে সার্ভিসিং করেনি রে ইয়ার। মানে তুই কি কোনোভাবে? হ্যাঁ, আমি জানতাম এমন হবে। আমি বলেছিলাম, ওপরওয়ালা বারবার সুযোগ দেয় না। আরে তুই বেশি উত্তেজিত হয়ে পড়েছিস। চুপ কর। তুই এটা কেন করছিস? কারণ আমি পৃথিবীর প্রথম ভাগ্যবান ব্যক্তি যে নিজের মৃত্যুর দোয়া নিজে পড়তে পারছি। এই যাওরা, তুই তোর বউ নিয়ে যা। শহরের বুক চিরে পাগলের মতন ছুটে চলছে আরজের কালো বিএমডব্লিউটা। আরজের হৃদয় যেন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। তার মস্তিষ্কে একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, সানা। কোথায় সে? কারণে অকারণে মনের ভিতর একটা নামই বারবার সন্দেহের পাতায় ভেসে উঠছে, সোফিয়া জাওয়ান। তার মা কি সত্যিই সানাকে কিডন্যাপ করেছে, নাকি এটা শুধু আরজের সন্দেহ? আরজে জানতো তার মা কতটা নির্মম হতে পারে, কিন্তু এতটা ভাবেনি। তার মনের ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছে, একটা ভয়ঙ্কর ঝড়। আরজের পাঠানো এসইউভিগুলো এতক্ষণে শহরের প্রতিটা রাস্তায় ছড়িয়ে পড়েছে। শহরের প্রতিটা কোণার সিসিটিভি অলরেডি হ্যাক করে নিয়েছে তার এআই টিম, কিন্তু সেখানে শুধু শপিং মল পর্যন্ত তাদের দেখা গিয়েছে। তারপর আর দেখা যায়নি। নিজেও পাগলের মতন গাড়ি চালাচ্ছে, যেন সময়ের সাথে দৌড়াচ্ছে। প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টার সমান। আরজের গাড়ি গুলশানের আলো ঝলমলে রাস্তা ছেড়ে বনানীর অন্ধকার গলিতে ঢুকে পড়েছে। গাড়ির হেডলাইট রাস্তার ছায়াগুলোকে আরও লিঙ্গন করে তুলছে। শহরের আলো আধারী রাস্তায় মানুষের ভিড় কমে এসেছে। শুধু কয়েকটা রাত জাগা পাখি আর আরজের মতন কয়েকজন পাগল ঘুরে বেড়াচ্ছে। আরজের বিএমডব্লিউ এর ইঞ্জিনের গর্জন যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে এগিয়ে চলছে। আরজে একের পর এক এলাকা পার হয়ে যাচ্ছে, কিন্তু সানার কোনো চিহ্ন নেই। সে ফোনটা চেক করলো, কোনো মিসড কল নেই, কোনো মেসেজ নেই। লোকেশন ট্র্যাকিং করবে, কিন্তু এই মেয়ের ফোনই বন্ধ। কখন থেকে সে সানাকে ফোনের ওপর ফোন করেই চলছে। সে আবার গাড়ি চালাতে শুরু করলো জাওয়ান ম্যানশনের উদ্দেশ্যে। শহরের একদম শেষ প্রান্তে গোধূলির শেষ আলো যখন গুলশানের নীরব পথকে আবৃত করে রেখেছিল, তখন সানা আর এসপি তাদের লাল টয়টায় বসে। পাশেই দাঁড়িয়ে রানার সাদা টয়টা, যার ইঞ্জিনের গর্জন যেন তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। জায়গাটা এমন যেখানে না কোনো সিসিটিভি আর না কোনো শহরের সাইড, সম্পূর্ণ লোকাল এরিয়া। এসপি ড্রাইভ করতে বলছে, কিন্তু রানা তার ঘোর বিরোধিতা করছে। রেস শুরু হওয়ার আগের মুহূর্তে এসপি সানার দিকে তাকায়। সে মুখ কাচুমাচু করে বলে, আমার মা, এখনো সময় আছে। আরে তুই অনেক বেশি টেনশন করছিস। আজকে আমি তোর সকল কমান্ড পই শুনবো। তুই এ বলবি, আমি বিতে পা রাখবো। তুই এ বলবি, আমি সিতে পা রাখবো। ধুর, তুই এ বলবি আর আমি এতেই পা রাখবো। হ্যাঁ, এবার ঠিক আছে তাই না? দেখ পেস্ট্রি, আবার ভেবে দেখ। সানার কণ্ঠে সম্পূর্ণ আত্মবিশ্বাস। আবে ভাবাভাবি টাইম শেষ, এখন শুধু রিয়াকশন হবে। ডিরেক্ট অ্যাকশন। ওই মুরগির রানকে এমন চমক দেব না। আর তোর চমকের চমকিত আলোতে আমি মাশাআল্লাহ উপরওয়ালার কাছে। আর কে মুরগির রান? ওর নাম তো রানা। হ্যাঁ, ওই একটা হবে আর কি। ওর হালুয়া এমন টাইট করবো, ওর রানা থেকে মুরগির রান হয়ে যাবে। সানার বাক্য সম্পূর্ণ করার আগেই এসপি করুণ স্বরে বলে, তুই ওর না, আমার হালুয়া টাইট করছিস। ওই মুরগির রান রানাই থাকবে। আমি এসপি থেকে আরআইপি এসপি হয়ে যাব। সানা তোয়াক্কা করলো না এসপির কথার। তার হাত নেমে এলো গিয়ারে আর পা রাখলো অ্যাক্সিলেটরে। মুহূর্তে লাল টয়টা যেন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল রাস্তায়, ধুলো উড়িয়ে বাতাসকে ছিঁড়ে। পেছনে পড়ে রইল রানার সাদা টয়টা। গতি বাড়ছে উত্তেজনা। গুলশানের রাস্তা যেন উল্টে যাচ্ছে, গাছপালা ঝাপসা হয়ে যাচ্ছে। রানার গাড়ি পাশে এসে গেছে, কিন্তু তারাও পিছিয়ে নেই।
গত 2 ঘন্টা ধরে এসপির লাল টয়টা আর রানার সাদা টয়টা দুটোই বনানী পেরিয়ে মহাখালীর শেষ প্রান্তে। দূরে দেখা যাচ্ছে শেষ রেখা। এসপি মনে মনে খুশি। যাক, আজকে এই মেয়ে কোনো উল্টাপাল্টা করেনি। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, সানা সামনে লাইন, ওখানে দাঁড়া। সানা একটা শুকনো ঢোক গিলে বলে ওঠে, ইয়ে মানে এসপি, আজকে বাইরে অনেক ঠান্ডা তাই না? এসপি ভ্রু কুচকে তাকালো তার দিকে। হ্যাঁ কেন? না মানে আজকে আমরা গাড়িতেই থাকবো, বাইরে বেরোলেই ঠান্ডা লাগবে তাই। তুই কি বলছিস, ঠিক করে বল। আরে মেকানিক তোর গাড়ি ভালো করে সার্ভিসিং করেনি রে ইয়ার, বেটা 1 নম্বরে হাড়ে বজ্জাত। এসপির কণ্ঠে বিস্ময়। সে দাঁড়িয়ে থেকে ঠিক করিয়ে এনেছে। মানে তুই কি কোনোভাবে? মুহূর্তে এসপি এই মেয়ের ঘুরানো পেঁচানো কথার মানে ধরে ফেলে। আরে তুই বেশি উত্তেজিত হয়ে পড়েছিস। আরে এমন সময় তুই এই দোয়া কেন করছিস? এসপি হাই হতাশ করে বলে ওঠে। এদিকে রানার রাগে চোখমুখ লাল হয়ে গিয়েছে। নিজের দন্তপাটি পিষে সে পরপর 2টো থাবা বসিয়ে দিল স্টিয়ারিংয়ে। সে কল্পনাও করতে পারছে না সে একটা মেয়ের কাছে হেরে গিয়েছে। তার কাছে মেয়েরা শুধু বিছানার সঙ্গী, এছাড়া তাদের আর কোনো যোগ্যতা নেই। পাশে বসে রোহিত তাকে হাত দিয়ে ইশারা করে। এই রানা, সামনে দেখ, এরা সামনে কোথায় যাচ্ছে? সামনে তাকিয়ে রানার ভ্রু কুঁচকে এলো। সে পাত্তা দিল না, গাড়ি ঘুরিয়ে চলে গেল। যাওয়ার আগে কর্কশ কণ্ঠে আওড়ালো, এই দানিলঙ্গাকে আমি ঠিক সময়ে দেখে নেব। জেবি কোম্পানির পার্কিং লটে নাতাশা দাঁড়িয়ে, কানে মুঠোফোন, ঠোঁটে মুচকি হাসি। ফোনের ওপাশের ব্যক্তিটি তার ভবিতব্য সাহিল মির্জা। জেবি কোম্পানির অন্যতম ইনভেস্টর ইবন মির্জা তারই আপন চাচাতো ভাই। যদিও তারা ভারতীয়, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যে সকল কিছু গড়ে তুলেছে বাংলাদেশে। সাহিল আর তার সম্পর্ক দীর্ঘ 3 বছরের। সাহিল এখন ব্যবসার কাজে নিউ ইয়র্ক রয়েছে, আর মাত্র কদিন পরেই সে দেশে আসলেই তাদের এঙ্গেজমেন্ট হবে পারিবারিকভাবে। নাতাশার কণ্ঠে হালকা রাগ। সাহিল বেবি, ডু ইউ নো ব্রোয়ের নতুন মুভির জন্য তোমার ভাই জেবি থেকে ডিজাইনার সিলেক্ট করেনি? ফোনের ওপাশ থেকে আসলো পুরুষালী শীতল কণ্ঠস্বর। তো কোথায় থেকে সিলেক্ট করছে? গিনি থেকে করেছে, কোনো সিমলার নামের কাউকে। তুমি ভাবতে পারছো উনি এমনটা কিভাবে করতে পারে? ব্রোয়ের সকল মুভির ফ্যাশন ডিজাইনার এখান থেকে সিলেক্ট করা, হঠাৎ একটা নতুন মেয়েকে। তার কথা কেটে অন্য পাশ থেকে আসে সাহিলের কণ্ঠ। তাসাহানি, কাম ডাউন। হতে পারে ওই মেয়ের ডিজাইন সুন্দর ছিল। তার বাক্য সম্পূর্ণ করার আগেই রমণীর কণ্ঠে উপচে পড়া রাগ প্রকাশ পেল। সাহিল, তুমি কি ওই মেয়েটার প্রশংসা করছো? মুঠোফোনের অন্য পাশের ব্যক্তি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নাতাশা বরাবরই তাকে নিয়ে ওভার পজিটিভ। শুরুতেই এইসব তার বিরক্ত লাগলেও পরে বুঝতে পেরেছে মেয়েটা তাকে অতিরিক্ত ভালোবাসে। এখন তার এগুলো ভালোই লাগে, বলতে গেলে এখন অভ্যস্ত। তাসাহানি, ইউ আর সো জেলাস। রমণীর কণ্ঠে জোরালো স্বীকারোক্তি। হ্যাঁ, আমি জেলাস। তুমি কেন অন্য মেয়ের প্রশংসা করবে? অন্য পাশের ব্যক্তি হেসে দিল। এই পাগল মেয়েটাকে সে কিভাবে বোঝাবে? নাতাশা তার একমাত্র মনের রানী। ওকে ম্যাডাম, আমি আর বলবো না। আর আমি ইবনের সাথে কোথাও বলবো কেন? সে এমনটা করেছে। নাতাশা মুহূর্তেই খুশি হয়ে গেল। আবার কিছু মনে পড়তেই ধরা গলায় বলে উঠল, কিন্তু তোমার ছোট ভাইয়ের কি হবে? ওটা একদম বকে গিয়েছে। সাহিলের কপালে ভাঁজ পড়ল। তুমি কি রানার কথা বলছো? হ্যাঁ, তোমার আর কয়টা ভাইয়া আছে? নাতাশা নিজের বাক্যখানা সম্পন্ন করার আগেই পুরো পার্কিং লটের আলো হঠাৎ চলে যায়। নাতাশা কান থেকে ফোন নামিয়ে ভ্রু কুচকে চারিদিকে তাকালো, হাঁক ছুড়ল, সিকিউরিটি, সিকিউরিটি। অন্ধকার ফুরিয়ে শুধু নিস্তব্ধতা ভেসে এলো। ফোন থেকে আওয়াজ আসলো সাহিলের। তাশা, হোয়াটস রং? আরে বলো না বেবি, হঠাৎ মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। এমন তো কখনোই হয় না। বাক্য সম্পূর্ণ করতে পারল না রমণী। হঠাৎ একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল পেছন থেকে। সম্পূর্ণ আলো গিয়ে পড়ল নাতাশার চোখে। নাতাশা হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। শক্ত কণ্ঠে গর্জে উঠল, হু ইজ দ্য ব্লাস্টার্ড? ইউ আর লস্ট ইউর সেন্স?
তাকে আর কিছু বলতে না দিয়ে হঠাৎ গাড়িটি তেজি ঘোড়ার মতন ছুটে এলো তার দিকে। নাতাশা পেছনে যাওয়ার সময় পেল না, হুড়মুড়িয়ে পড়ে গেল নিচে। হাতের ফোনখানা দূরে কোথাও ছিটকে পড়ে গিয়েছে। তার চোখে মুখে বাদ ভাঙা আতঙ্ক। উঠে দাঁড়ানোর সময়টুকু সে পায়নি, একদম দেয়ালের সাথে সিটিয়ে গিয়েছে। দূরে পড়ে থাকা ফোনে এখনও আওয়াজ আসছে সাহিলের অস্থির আর ভয়াত্ম কণ্ঠস্বর। তাশা, তাশা হানি, ক্যান ইউ হেয়ার মি? সে সামথিং ইয়ার? তাশা, আর ইউ অল রাইট? রমণীর সেই দিকে খেয়াল নেই। তার আতঙ্কিত চোখ জোড়া আটকে আছে সামনের গাড়ির কাচের ফাঁকগুলি একজোড়া ঠান্ডা শীতল নীল চোখের মণিতে। জাওয়ান ম্যানশনের বেসমেন্টে থাকা অন্ধকার সেলের লোহার দরজাগুলো একের পর এক খুলে যাচ্ছে। জং ধরা লোহার শব্দে বারবার দরজাগুলোর সাথে দেয়ালগুলোও কেঁপে উঠছে। এই সেলগুলোতে ছোটবেলায় কত রাত অতিবাহিত করতে হয়েছে আরজেকে তার কোনো হিসাব নেই। তার দ্বারা কোনো ভুল বা সোফিয়ার কথা অমান্য করলেই তাকে এখানে এনে বন্দি করা হতো। কোনো কোনো সময় তাকে ভরা মৃতদেহ ও রক্তের সাথেও আবদ্ধ করে রাখা হতো। তার সম্পূর্ণ সন্দেহ তার মা কিছু করেছে সানার সাথে। যদি তার সন্দেহ ঠিক হয় তাহলে সোফিয়া সানাকে কিডন্যাপ করলে এখানে এনে রাখবে। এটা তার মায়ের পাপের সাম্রাজ্যের একটা অংশ। আর্যের পিছনেই সোফিয়ার গার্ডগুলো তাকে বাধা দিচ্ছে বারবার, কিন্তু আর্যের সেদিকে কোনো খেয়াল নেই। সে অলরেডি 3টা গার্ডকে গুলি করে মাথার এপার ওপার করে দিয়েছে। সব দেখা শেষ? না, এখানেও নেই। আর্য সোফিয়ার কাছেও গিয়েছিল, কিন্তু সোফিয়া আন্ডারগ্রাউন্ডের কোনো মিটিংয়ে ছিল। হঠাৎ সে বসে পড়েছে, নিজের দুহাতে নিজের চুল চেপে ধরছে। তার ভিতরের হিংস্র সত্তাটা বেরোতে চাইছে, কিন্তু আর্যকে না, সে নিজেই যেন নিজেকে বোঝাচ্ছে। অলরেডি 2বার মেডিসিন নিয়েছে, হাই লেভেলের ড্রাগস ইঞ্জেকশন নেওয়া শেষ। আর কোনো মেডিসিন নিলে এবার তার জীবন ঝুঁকিতে চলে আসবে। আর্যের মুখ থেকে নিচু স্বরে নিঃসৃত হলো, তুমি যদি এবার আমার কাছ থেকে ওকে কেড়ে নাও, আমি তোমার সাম্রাজ্য ধ্বংস করে দেব, জাস্ট চালিয়ে দেবো সব। তুমি সবসময় আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছ, এখন আমার বেঁচে থাকার একটা কারণ, সেটা তুমি কেড়ে নিতে চাইছো। আই হেট ইউ মম, ইউ ডিস্ট্রয়েড মাই হোল লাইফ। হঠাৎ পেছন থেকে তার কাঁধে কেউ হাত রাখে। আর যে তড়াক করে পেছনে তাকায়, নজরে আসে মুসাব। মুহূর্তে তার চোয়াল কঠিন হয়ে এলো। এক মুহূর্ত অপেক্ষা না করে হামলে পড়ল মুসাবের ওপর। একের পর এক তার মুখে বসিয়ে দিল সিংহের থাবার মতন ঘুষি। মুখ থেকে বেরোলো কর্কশ শব্দ, ইডিয়েট, আমি তো সত্যিটা সারা পৃথিবী থেকে লুকিয়েছি, এমনকি নিজের মমের থেকেও। তার পরিবর্তে একটা জিনিস করতে বলেছি, জাস্ট সানার থেকে মমকে দূরে রাখবে। এই বলে ছুঁড়ে ফেলে দিল তাকে দেয়ালের দিকে। মুসাবের চোখে মুখে রক্ত, তারপরও নিজেকে সামলে উঠে দাঁড়ায়। আর যে আবারও তার দিকে এগিয়ে আসার আগেই সে তড়িঘড়ি করে বলে ওঠে, রিল্যাক্স আরজে, কাম ডাউন। লেডি সানাকে কিডন্যাপ করেনি, আমি আমার ওয়াদার ফিল আপ করিনি। আর যে 2 কদম পিছিয়ে গেল। মুসাব একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলে, লেডি সানাকে। তার গলায় আটকে গেল বাকি কথা আর যে রক্তচক্ষু দেখে। তাড়াতাড়ি নিজের ভুল শুধরে আবারও বলে ওঠে, ম্যাম, ম্যাম, লেডি ম্যামকে মারার জন্য লোক পাঠিয়েছে, কিন্তু আমি লেডির অগোচরে তাদের। আর বাকিটা শোনার প্রয়োজন মনে করলো না। আর যে বেরিয়ে পড়ল নিজের গাড়ি নিয়ে জাওয়ান ম্যানশনের থেকে ওই শপিং মলের উদ্দেশ্যে। গত 3 ঘন্টা ধরে গুলশান, বনানী, মহাখালী কবেই পেরিয়ে গিয়েছে এসপির লাল জয়টা। এখন ছুটছে অজানা রাস্তায়। এসপির চোখে মুখে আতঙ্ক। ছোট থেকে আজ পর্যন্ত যা যা দোয়া শিখেছে সব 5 বার পড়া শেষ। তার ভাবনার মধ্যেই গাড়ি রাস্তার একটা খাদে পড়ে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ওঠে। এসপি চিৎকার করে ওঠে, লোকে বলে যেখানে একবার ধোঁকা খাও সেখানে দ্বিতীয়বার যেও না, কিন্তু আমি আল্লাহর হতভাগা বান্দা যে গত 13 বছরে 1300 কোটি বার তোর জন্য মার খেয়েছি, বিপদে পড়েছি, কিন্তু না, আমি তো শেষমেশ তোকেই বিশ্বাস করেছি। এসপি, তুই আমাকে এইভাবে বল। সানার কথা কেটে এসপি জোরালো কণ্ঠে বলে ওঠে, একদম চুপ কর, একটা কথাও বলবি না, আমার দুঃখগুলোকে আমাকে বলতে দে। আরে আমরা বিপদে। এসপি অবাক চোখে তাকালো, বিস্ময় ভরা কণ্ঠে বলল, বিপদে আমরা না, আমি পড়েছি। আমার পাশেই বিপদের ফ্যাক্টরি নিয়ে ঘুরছি। আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, জাওয়ান তুই ধন্য এমন বউয়ের জন্য। সানা আবারও আতঙ্কিত গলায় বলে ওঠে,
এসপি শোন। তুই কিছুই বলবি না। আরে আমাকে, আমার তুই একদম চুপ, একটা কথাও বলবি না। কথাটা তো। আজকে আমি তোর কোনো কথাই শুনবো না। রেগে গেল রমণী। এসপির নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গর্জে উঠল। আবে তোর স্টিয়ারিংও কম কাজ করছে, সেটাই বলছি শুধু। তুই তোর মতো কোনো মূর্খ মেকানিকের কাছে নিয়ে গিয়েছিলি রে? অন্য পাশের ব্যক্তির থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। সে হতবিহ্বল। আমার মা, আর কিছু আছে? না আমায় বল, তুই উপরে যাওয়ার পথ কিভাবে এতটা ক্লিয়ার করলি? সানা তড়িৎ গতিতে তার দিকে তাকালো। এসপি ডোন্ট ওয়ারি, এই সমস্যা কোনো প্রবলেমই না। খেকিয়ে উঠল এসপি। হ্যাঁ, তোর ভুল, কোনো মিস্টেকই না। এই বিপদ কোনো ডেঞ্জারই না। এই গাড়ি কোনো গাড়িই না, এটা ঠেলা গাড়ি। আর যে সেই শপিং মলে লোকাল রাস্তা ধরে গিয়ে সানা ও এসপিকে পেয়েছে। এসপি আজ আরজেকে দেখে ভীষণ খুশি। করতালি দিয়ে বলে, জাওয়ান এসেছে, জাওয়ান এসেছে। লাইফে ফার্স্ট টাইম আমি তোকে দেখে এতটা খুশি হয়েছি বলার বাইরে। এই 12 ভাতের বাচ্চা, আমার বউ কই? তুই আমার বউকে নিয়ে পালিয়েছিস? তওবা তওবা তওবা, তোর বউকে নিয়ে ডাকা তো পালাবে না। তোর বউর পাশেই হার্ট ফেল করে বসে আছে। আব্বে আমি ব্রেক ফেল করেছি রে। হ্যাঁ, ও ব্রেক ফেল করেছে আর আমি হার্ট ফেল করে বসে আছি। ওকে তাড়াতাড়ি এদিকে দে। দেখ, বাঁচালে তুই দুজনকেই বাঁচাবি, শুধু তোর নিজের বউকে বাঁচাবি কেন? মরলে দুজনে একসাথে মরবো, উপরে বসে বসে একসাথে পপকর্ন খাবো আর সিনেমা দেখবো। আমি একা গিয়ে কি করব বল? এর মাঝে কাইলিন বলে ওঠে, বস সামনে খাত। সানা আর এসপি একসাথে দুজনে চিৎকার করে ওঠে। না। হঠাৎ গাড়ির গর্জন থেমে গেল। নাতাশার কণ্ঠ যেন তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এই করুণ পরিস্থিতিতে তার গলা থেকে একটা স্বরও বের হলো না, শুধু কান্না ছাড়া। ফোনের অন্য পাশে থাকা সাহিল এখনও পুরো অস্থির চিত্তে গলা ফাটিয়ে ডাকছে রমণীকে। তাশা, তাশা হানি, ড্যামিয়ার জান প্লিজ। না, নিস্তব্ধতা ভেদ করে আর কিছু অন্য পাশে পৌঁছালো না। মাস্টার ধীর চিত্তে নেমে এলো গাড়ি থেকে। চলায় কোনো তাড়াহুড়ো নেই। নাতাশার রীতিমতো কাঁপুনি উঠে গেছে। বুটজুতো ঠকঠক আওয়াজ তুলে এগিয়ে গেল তার দিকে। নীল চোখের মণিগুলো সম্পূর্ণ দৃষ্টি আঁকড়ে ধরল সামনের মানবীর কালো ভয়ার্থ চোখের মণিকে। নীরবতায় ঘেরা পার্কিং লটে মাস্টার ঝংকার তুলল নিজের বৈদ্যুতিক কণ্ঠে। ফেয়ার, I adore fair. I never kill in haste because the finest satisfaction comes from killing slowly, one moment at a time. শব্দগুলো কর্ণকুহর হতেই বারবার কেঁপে উঠল সামনের রমণী। তার অলরেডি হিঁচকে উঠে গেছে, গাল গড়িয়ে পড়ছে অজস্র অশ্রুজল। উঠে দাঁড়ালো মাস্টার, সাদা ভয়ঙ্কর হ্যালোইন মাস্কের নিচে তৃপ্তির হাসি। এগিয়ে গেল নিজের ব্ল্যাক মার্সিডিজের কাছে। নীরবতা ভেঙে গর্জে উঠল ইঞ্জিনের শব্দ। চলে গেল মাস্টার, পেছনে রেখে গেল ভয়ে আড়ষ্ট হয়ে থাকা এক রমণীকে। মাস্টার যাওয়ার সাথে সাথেই পুরো পার্কিং লট আবারও আলোকিত হয়ে ওঠে। নাতাশার হুঁশ আসতেই হামাগুড়ি দিয়ে ফোনটা কানে নিল। ফোনের অন্য পাশে এখনও সাহিল। নাতাশা হানি, আর ইউ অল রাইট? কী হয়েছিল? সাহিলের অস্থিরতা ভরা কণ্ঠ রমণীর কানে আসতেই হু হু শব্দ তুলে কান্না শুরু করে দিল। কোনো রকম বাক্য ব্যয় না করে একে একে সব বলে দিল ভয় জড়ানো কণ্ঠে। কিছুক্ষণ পরে সাহিলের ভালোবাসা মাখা সান্ত্বনায় অনেকটা শান্ত হয়ে এসেছে মানবীর আতঙ্কিত মন। ধীরে ধীরে শান্ত হয়ে আসলো নাতাশা। গুলশানে সে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের সামনের পথ দিয়ে হাওয়ার মতো ছুটে চলেছে সাদা কালো দুটো গাড়ি। একটা আর্জের, অন্যটাতে জ্যাক ও কাইলিন। এবার তারা ছুটে চলেছে লোকাল পথ দিয়ে। একমাত্র এইগুলোই আছে, সেখানকার সিসিটিভি নেই। রাত যত গভীর হচ্ছে আর্যের তত অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। আর্যের বুকের ভেতর জমছে চাপা আতঙ্ক, কেননা চারিদিকে তার শত্রু অগণনীয়। যদি আন্ডারওয়ার্ল্ডের কেউ বিন্দু পরিমাণ জেনে যায় আর্যের দুর্বলতা সম্পর্কে, তাহলে তারা সানাকে এক মুহূর্ত নিঃশ্বাস নিতেও দেবে না। সেই কাতারে প্রথমে সোফিয়া জাওয়ান। এজন্যই কোনো দিনও সে সানার প্রতি দুর্বলতা প্রকাশ করেনি। মেয়েটাকে নিজের থেকে দূরে রেখে নিজেও কম পড়েনি। হঠাৎ তার চোখে পড়ে এসপির লাল টয়টা, যেটা সে সিসিটিভিতে দেখেছে। অ্যাক্সিলারেটরে পা চেপে এগিয়ে গেল সেই দিক নিশ্চিত হওয়ার জন্য। গাড়ির নাম্বার দেখে শিওর হতেই যেন অন্ধকারের মধ্যে এক টুকরো প্রদীপ দেখতে পেল আর্যে।
এমন মনে হচ্ছে বুক থেকে একটা চাপা পাথর সরে গিয়েছে। ঠোঁটের কোণে খেলে গেল প্রশান্তির হাসির ঢেউ। মুহূর্তে কানে থাকা এয়ারপডে অন্য পাশের ব্যক্তিদের দিকে আদেশ ছুড়ল, বয়েস, আই গেট দ্যাম, টেক লেফট। আর যে গিয়ার চেঞ্জ করে এসপির গাড়ির পাশাপাশি চলে এসেছে। প্রথমে লুকিং গ্লাস নিচু করে এসপির মুখটা দেখতেই শান্ত হাওয়া মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল। ইচ্ছা করছে 12 ভাতারিকে চিবিয়ে খেয়ে ফেলতে। কত বড় সাহস! তার ভোলা ভালা ইনোসেন্ট বউকে নিয়ে পালাচ্ছে। একে প্রথম দিনেই সন্দেহ হয়েছিল, শুরুতেই এর খেল খতম করে দিলে এই দিন আর দেখতে হতো না। এসপি এখনও আরজেকে খেয়াল করেনি, সে এখনও সানাকে কথা শোনাতে ব্যস্ত। হঠাৎ তার কানে আরজের রুক্ষ গম্ভীর কণ্ঠস্বর। এই 12 ভাতারি। নামটা কানে আসতেই এসপির ভ্রু কুঁচকে এলো। এই নামে তো তাকে একজনই ডাকে। সে তড়াক করে পাশে তাকাতেই নজরে আসে আরজে। প্রথমে তার বিশ্বাসই হচ্ছিল না। যখন আরজের কণ্ঠস্বর আবারও কানে এলো তখন সত্যিকার অর্থে বিশ্বাস হলো। অন্যদিন হলে তার রাগ হতো 12 ভাতারি বলার কারণে, কিন্তু আজ সে ভীষণ খুশি। সানা এখনও বেখবর, সে সামনে তাকিয়ে গাড়ি সামলাতেই ব্যস্ত। মুহূর্তে তার কানে আসলো এসপির করতালির আওয়াজ। আর যে নিজের রাগ সংবরণ করে নিজের দন্তপাটি পিষে বলে ওঠে, জাওয়ান এসেছে, জাওয়ান এসেছে। লাইফে ফার্স্ট টাইম আমি তোকে দেখে এতটা খুশি হয়েছি বলার বাইরে। ওই পর্বতের বাচ্চা, আমার বউ কই? তোমার বউকে নিয়ে পালিয়েছিস? এসপি চোখ বড় বড় করে 2 গালে চাপড় মেরে বিস্মিত কণ্ঠে বলে ওঠে, তওবা তওবা তওবা, তোর বউকে নিয়ে ডাকা তো পালাবে না। Shut your fucking mouth. Where is she? তোর বউর পাশেই হার্ট ফেল করে বসে আছে। সানা আরজেকে একটু আগেই খেয়াল করেছে। সে চিৎকার করে ওঠে, আবে আমি ব্রেক ফেল করেছি রে। এসপি তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ, ও ব্রেক ফেল করেছে আর আমি হার্ট ফেল করে বসে আছি। এই বিটকেলের বাচ্চা ঠিক করে বল, নতুবা আমি স্টিরিয়াং ছেড়ে দিব একদম। আরজের ইচ্ছা করছে এই ছেলেকে গুলি মেরে দিতে। গর্জে উঠল সে। ওকে তাড়াতাড়ি এদিকে দে, নাহলে এই মুহূর্তে আমি তোকে শুট করে দেবো। এসপি করুণ স্বরে বলে ওঠে, দেখ, বাঁচালে তুই দুজনকেই বাঁচাবি, শুধু তোর নিজের বউকে বাঁচাবি কেন? মরলে দুজনে একসাথে মরবো, উপরে বসে বসে একসাথে পপকর্ন খাবো আর সিনেমা দেখবো। আমি একা গিয়ে কি করব বল? আরজে নিজের পিস্তলখানা সত্যিকারে বের করে এসপির মাথায় তাক করল। এই মুহূর্তে গাড়ি থামাবি আর ওকে দিবি আমার কাছে, নাহলে আমি। আরজের কথা কেটে এসপি বলে ওঠে, বিশ্বাস কর জাওয়ান, আমি একদমই মাসুম নিষ্পাপ। তোর বউ জমের সাথে কানেকশন করে আমাকে উপরে পাঠাচ্ছে। এর মাঝে কাইলিন পেছন থেকে বলে ওঠে, বস সামনে খাত। সানা আর এসপি একসাথে দুজনে চিৎকার করে ওঠে, না না। আর যে এক মুহূর্ত দেরি না করে নিজের গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে সানার পাশে চলে এলো। আর যে এক হাতে স্টিয়ারিংটা ধরে গাড়ির ডোর ওপেন করে অন্য হাতে এসপির টয়টা থেকে সানাকে ধরে শক্ত করে। আর যে ইশারা বুঝে সানা স্টিয়ারিং থেকে হাত সরাতেই আর যে এক টানে ওকে নিজের কোলে নিয়ে নেয়। অন্যদিকে কাইলিনও আরজের ইশারা মতো এসপিকে টান দিয়ে নামিয়ে নেয় গাড়ি থেকে। মুহূর্তে তাদের চোখের সামনেই গাড়িটি খাদে পড়ে যায়। আর যে এক মুহূর্ত কালক্ষেপণ না করেই সানাকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। এদিকে এসপিকে নামাতে গিয়ে কাইলিনও গাড়ি থেকে নেমে পড়ে। তাদের দুজনের দৃষ্টি আটকে গেছে খাদে পড়া গাড়িটির জ্বলন্ত আগুনে। মনে হচ্ছে কোথাও লেগে ব্লাস্ট হয়ে গিয়েছে। এসপির হুঁশ আসতেই নিজেকে আবিষ্কার করে কাইলিনের কোলে। কাইলিন এখনও সামনের দিকে তাকিয়ে। এসপি নড়ে ওঠে, এই চাইনিজ সান্ডা, আজ যদি ঠিক বয়সে বিয়ে করতি তাহলে আমার বয়সে একটা বাচ্চা থাকতো তোর। বউ কোলে নেওয়ার বয়সে আমাকে কেন কোলে নিয়েছিস? নামা আমাকে। এসপির কণ্ঠস্বর কর্ণগহ্বরে যেতে কাইলিন নিজেকে পর্যবেক্ষণ করলো। তাৎক্ষণিক তার চোখ মুখ কুঁচকে এলো। কাল বিলম্ব না করে ছেড়ে দিল নিজের দুহাত। ধাপাস করে এসপি নিচে পড়ে গেল। এর জন্য এসপি সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। সে ভেবেছিল হয়তো আস্তে নামিয়ে দেবে। সে উঠে দাঁড়িয়ে খেকিয়ে উঠল, শালা এক নম্বরে চাইনিজ সান্ডা কোথাকার। তোকে কি আর সাদে আমি হাতে বলি? অ্যামাজন জঙ্গল থেকে প্রমোশন নিয়ে এখানে এসেছিস তাই না? এবার আর কাইলিন চুপ করে থাকলো না। নিজের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই পুচকে ছেলে। পুচকে শব্দটা কানে আসতে এসপি তড়িৎ গতিতে তার দিকে তাকালো। বিস্ময় ভরা কণ্ঠে বাক্য ছুড়ল,
পুচকে পুচকে বলবি না সান্ডা, পুচকে বলবি না, পুচকে হবে তোর শালার বউ। কার্লিনের ভীষণ রাগ হলো। যদিও তার বিয়ে হয়নি, কিন্তু তার ভবিষ্যৎ বউকে পুচকে বলছে এই ছেলে। এগিয়ে গেল তার দিকে 2 কদম। এসপিও 2 কদম পিছিয়ে গেল। তাদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। গাড়িতে বসা জ্যাক এগুলো দেখে ভীষণ বিরক্ত। গাড়ি থেকে নেমে এলো সে। হোয়াটস রং উইথ ইউ কাই? একটা ছোট বাচ্চার সাথে তুমি এমন কেন করছো? এসপি প্রথমবার জ্যাককে দেখছে। সে চোখ উল্টে বলে ওঠে, না আব্বে, আরও একটা বিদেশি মাল। একে তো দেখে মনে হচ্ছে একদমই তাজা অস্ট্রেলিয়ান। জ্যাক এসপির মুখে নিজেকে বিদেশি মাল শুনে তার চোখ চোরা মুহূর্তে জ্বলে উঠেছে। একে তো সে আমেরিকান, তাকে অস্ট্রেলিয়ান বলছে, তার উপর বিদেশি মাল। সে এগিয়ে যাবে এমন সময় কাইলিন তাকে ধরে। কি হয়েছে ব্রো? আমি তো ছোট বাচ্চার সাথে ঝগড়া করছি, তুমি কেন রেগে যাচ্ছ? ওই ছেলে আমাকে কি বলেছে তুমি শুনতে পাওনি? আর আমাকে কি বলেছে তুমি শুনতে পাওনি? এক কাজ করি, বস জানতে পারবে না, এটাকে এখানেই ফেলে রেখে যাই। দুজনেই এতে সায় জানায়। তাদের দুজনের কথার মধ্যে পেছন থেকে ইঞ্জিনের আওয়াজ আসে। তারা তড়িৎ গতিতে পেছনে ফিরে দেখে এসপি অলরেডি তাদের গাড়িতে উঠে বসে আছে। হ্যাঁ ব্রো, আমাকে এখানে রেখে যাওয়ার চিন্তা ছাড়। এবার তোরা ভাব তোরা কিভাবে যাবি। এই বলে সে গাড়ি স্টার্ট দেয়। জ্যাক আর কাইলিন দুজনে দৌড়ে যায় তাদের ধরতে, কিন্তু এসপিকে পায় কে? সে একটু এগিয়ে গিয়ে মাথা বের করে আবারও বলে ওঠে, সো চাইনিজ সান্ডা, অস্ট্রেলিয়ান মাল, তোরা একে অপরের সাথে গল্প কর কিভাবে বিয়ে করবি। না মানে দুজনেই যে সাইজের বডি বানিয়েছিস, বউ দেখে পালাবে রে। জ্যাক নিজের রাগে লাল হওয়া মুখ নিয়ে তেড়ে যেতেই এসপি ধোয়া উঠিয়ে গাড়ি নিয়ে হাওয়া। শুনশান নিস্তব্ধতা ঘেরা রাস্তায় আর্যের কালো বিএমডাব্লিউটা ছুটে চলছে। চারিদিকে কোনো মানবের অস্তিত্ব নেই, শুধু দৃষ্টি আটকে আছে কালো গ্রাস করা অন্ধকার। নাক দিয়ে বের হওয়া নিঃশ্বাসটুকু গোনা সম্ভব এমন নীরবতা বিরাজ করছে চারিদিকে। গাড়ির মাঝে সানা এখনও আর্যের কোলে বসে। কখন থেকে সে নামানোর জন্য বলেই যাচ্ছে, কিন্তু না, আর্যে কোনো কথা বলছে আর না তাকে ছাড়ছে। এক হাতে শক্ত করে ধরে আছে, অন্য হাতে গাড়ি চালাচ্ছে। হাতের শিরাগুলো টান টান চোয়াল শক্ত। তার নীরবতা ঝড় আসার আগের শান্তির মতন ঠেকলো কোলে বসা রমণীর কাছে। হঠাৎ আর যে ব্রেক কষে। নিজের সিট বেল্ট খুলে কিছু না বলেই সানাকে কোল থেকে নামিয়ে পাশের সিটের সাথে চেপে ধরে। কোনো রকম সতর্কতা ছাড়াই আক্রমণ করে রমণীর অধর জোড়ায়। আর যে এমন কাজে হতবিহ্বল হয়ে পড়ে মানবী। কিছু মুহূর্তের জন্য ভরকে যায়। এটা তার কল্পনার বাইরে ছিল। আর যে সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজের রাগ মেটাতে ব্যস্ত। একের পর এক বসিয়ে দিচ্ছে আগ্রাসী কামড়। ব্যথা অনুভূত হতেই রমণীর মতিভ্রম ছুটে যায়। নিজের 2 হাত দিয়ে সামনের বলিষ্ঠ মানবকে সরানোর অদম্য চেষ্টা করলো, কিন্তু এতে একরত্তিও নাড়াতে পারল না। আর যে নিজের সমস্ত রাগ রমণীর ওষ্ঠ জোড়ায় ঠেলে দিল দিন দুনিয়া ভুলে। নিজের মতো মত্ত হয়ে শুষে নিল রমণীর অধর জোড়া। ওইদিকে সানা শ্বাস না নিতে পারায় তার অবস্থা যায়। সেই দিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। 5 মিনিট পর রমণীকে ছাড়তে ঠাস করে কোনো আগমনী বার্তা ছাড়াই সানা আর্যের গালে বসিয়ে দিল। বড় বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে ঠিক করলো মানবী। অন্যদিকে আর্যের ভিতরে নিভে যাওয়া আগুন ধপ করে জ্বলে উঠল। আর্যের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে। প্রতি নিঃশ্বাসে তীব্র দহন, বুক ফিরে বের আসতে চাইছে দম বন্ধ করা যন্ত্রণা। কশ্মিন কালেও তার ভাবনাতে আসেনি সানা এমন কাজ করবে। রক্তচক্ষু নিয়ে সে পরপর কয়েকটা থাবা বসিয়ে দিল রমণীর চারিদিকে। সানা বিস্ফোরিত নয়নে তাকিয়ে। আর্যের হিংস্রতার সাথে সে একদম অপরিচিত। আর যে এক ঝটকায় কাছে আসে, তার হাতটা চেপে ধরল রমণীর চিবুক। তার গলায় যেন রক্ত ঝরছে, সাথে তীব্র আক্রোশ। সানার কানে এলো অগ্নি ঝরা রুক্ষ কণ্ঠস্বর, You damn idiot girl. Have you lost your mind? তোমার কোনো ধারণা আছে যদি আমি না আসতাম তাহলে কি হতো? তার প্রশ্নের পরিবর্তে প্রত্যুত্তর না এসে আসলো নিরয়েট কণ্ঠস্বর, কি হতো ওই খাদে পড়ে আমি মরে? রমণী তার বাক্যখানা সম্পন্ন করতে পারল না, তার আগেই আর্যে নিজের হাত দিয়ে তার মুখ চেপে ধরল। সানার বলা বাক্যখানা আর্যের মুখের রক্তিম রাগকে আরও বেশি হিংস্র করে তুলল। আর্যের বুক ওঠানামা করছে, চিৎকার করে উঠল সে, Don't you dare. এই ওয়ার্ডটা দ্বিতীয়বার উচ্চারণ করার সাহস করলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবা। তোকে এত বছর দেখে রেখেছি মরার জন্য? আমাকে এতটা বছর এতটা জানানোর পর এত সহজে ছেড়ে দেব? তোর জন্য আমি সবকিছুর বিরুদ্ধে চলে যাচ্ছি।
শুধু এই শব্দটা শোনার জন্য? সাহস কিভাবে হলো? নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখা সামনের মানবী আর্যের কথার অর্থ বুঝতে ব্যর্থ হলো। সে অবাক চিত্তে তাকিয়ে কি বলছে রণবীর, আর তাকে তো লাইফেও তুই তোকারি করে না। অভিমান পাল্লা দিয়ে আরও বাড়ল। আর্যের গাঢ় বাদামি চোখের সাথে সানার কৃষ্ণ গহ্বরে মিলিত হওয়ার সাথে সাথেই তার নজরে আসে রমণীর নির্ভীক চোখ। আর যে সরিয়ে নিল নিজের হাতখানা। তার কপালে শিরা ফুলে উঠেছে, নিঃশ্বাস অস্থির হয়ে ওঠে, চোখের নিচে একটা অদ্ভুত ছায়া নেমে এসেছে। বহু কষ্টে নিজেকে সংবরণ করে। তার সামনে থাকা এই নির্ভীক মেয়েটাই তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় স্থান। তাই সে আরেকবার সামনে ঝুঁকে রমণীর নরম তুলতুলে পেলব গালে নিজের খসখসে হাতখানা রেখে ধীর কণ্ঠে বলে ওঠে, ডু ইউ হ্যাভ এনি সেন্স? গত 9 ঘন্টা 13 মিনিটের প্রতিটা সেকেন্ড কীভাবে গিয়েছিল আমার? প্রতিটা ক্ষণে আমাকে হারানোর আতঙ্ক কিভাবে ঝলকে ধরেছিল? ক্ষণে ক্ষণে নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। পাগলের মতো মনে হয়েছিল নিজেকে। আমার রুহটা ঠিক এখানে এখানে আটকে ছিল। আমার হাতের টেনে সাথে অমান্য করে তুমি ছেলেটার সাথে গিয়েছিলে। এবার বলো, তোমাকে কিভাবে শাস্তি দেওয়া যায়? ওয়াইফি, আমাকে এতটা পড়ানোর মানে কি? সানা নিজের নীরবতা ভেঙে কিছুই বলল না, মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। যখন তার দরকার ছিল তখন তো ছিল না, তাহলে এখন এসবের মানে কি? আর যে উঠে আবারও নিজের সিটে ফিরে গেল। সানা ওঠার আগে এক টানে তাকে নিজের কাছে টেনে নিল। রমণীর কণ্ঠ থেকে কোনো শব্দ নিঃসৃত হওয়ার আগেই আর যে সতর্কবাণী তার কানে আসলো, Let me calm down, or I don't know what I'll do. You'll regret it. Just stay quiet the way you are. আর কোনো বাক্য আওড়ালো না রমণী। বিড়াল ছানার মতন নিজের স্বামীর বক্ষস্থলে চুপটি করে বসে থাকলো, কিন্তু তার মস্তিষ্কে চলছে নানা রকম প্রশ্নের বাহার। তার আর রণবীরের সম্পর্ক মাত্র 1 বছরের, তাহলে রণবীর কেন বলল এত বছর? আর কেনই বা এসব বলল? এ কদিনেই বা তার জন্য এতটা উতলা কেন হলো? নাকি অন্য কিছু? হাজারটা প্রশ্ন, কিন্তু তার উত্তরগুলো অজানা। আর কিছুই ভাবতে পারছে না সানা, আর না কোনো হিসাবই মেলাতে পারছে। শুধু এতটুকু বুঝতে পারছে এই রণবীর নিজেকে যেমন দেখাচ্ছে মোটেও তেমন নয়। নিজের ভেতরে অনেক কিছু লুকিয়ে রেখেছে। কিয়ৎক্ষণের মধ্যে স্বামীর বক্ষস্থলের উষ্ণতায় রমণীর চোখে নেমে এলো রাজ্যের ঘুম। সানার ঘুম মানে সে আর পৃথিবীতে নেই, তা সে যে কোনো জায়গাতেই হোক। তার এমন ঘুমের জন্য ছোটবেলায় মায়ের থেকে কত বকুনি খেতে হয়েছে তার কোনো হিসাব নেই। মাঝে মাঝে তো সে ক্লাস চলাকালীনও ঘুমিয়ে পড়তো, পরে এসপি বহু কষ্টতে জাগাতো। তার সবচেয়ে পছন্দের পাস টাইম হচ্ছে ঘুম। অন্যদিকে আর যে রমণীকে এতটা জোরে নিজের বক্ষের সাথে আঁকড়ে ধরে আছে যেন নিজের বুক পাঁজরের হাড় ভেদ করে ঢুকিয়ে ফেলবে। ধীরে ধীরে তার ভেতরের সত্তাটা শান্ত হয়ে এলো। এই মেয়েটা তার অন্ধকার জীবনের একমাত্র প্রশান্তি। যখন রমণীর নড়াচড়া আর অনুভব হলো না, শুধু বড় বড় শ্বাসের আওয়াজ আসলো, তখনই আর্য বুঝতে পেরেছে রমণী ঘুমের দেশে তলিয়ে গিয়েছে। আর্য সানার ঘুমন্ত নিষ্পাপ মুখখানা অবলোকন করতে তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। এখন মনে হচ্ছে তার দগ্ধ হৃদয়ে এক পশলা বৃষ্টি হানা দিয়েছে। একটা দীর্ঘ চুম্বন রেখে দিল মানবীর কেশবে। পর মুহূর্তে নিজের এক হাত দিয়ে রমণীর পেলব দেহখানা নিজের বক্ষ পিঞ্জিরায় আগলে নিয়ে গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য ব্ল্যাক স্পেস। দুপুর 1টার দিকে সানা লিফটে উঠতে এসপির সাথে দেখা হয়। থ্যাংক গড এসপি, তুই এখনো বেঁচে আছিস। কে আপনি মা জননী? আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে। কোথাও আপনি সেই না তো যে প্রতি রবিবার থালা নিয়ে আমাদের বাড়িতে আসতেন? এসপি, কি হয়েছে তোর? কোনোভাবে তার বাক্য সম্পন্ন করার আগেই আর যে এসেই তাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। রেগে গেল মানবী। কি সমস্যা আপনার? সবসময় আমায় টানাটানি কেন করেন? দেখুন এসপির ব্রেন ডিলিট হয়ে গিয়েছে। ব্রেন ডিলিট মানে? আবে স্মৃতি হারানোর কথা বলছে। ইডিয়েট, এ কি মেমোরি লস্ট বলে? হ্যাঁ, ওই হবে একটা আর কি। আপনি এখন আমার ভুলের পেছনে না পড়ে ওর মেমোরি দেখুন। যতক্ষণ মেমোরি ডিলিট থাকবে ততক্ষণ বেঁচে থাকবে। ওর মেমোরি ব্যাক করলে ওর ডেথ হয়ে যাবে। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে চৌধুরীদের পুরনো ফ্যাক্টরি। উঁচু লোহার গেটটা আধা খোলা। জং ধরা কবজা থেকে আসে মাঝে মাঝে কেঁপে ওঠা শব্দ। ছাদটা অস্বাভাবিক রকম উঁচু। লোহার ট্রাস আর বিমগুলো মাকড়সার
জালের মতন ছড়িয়ে আছে, দেয়ালের রং খসে পড়ছে, কোথাও ধূসর, কোথাও কালচে, কোথাও রক্তের মতন গাঢ় মরছে। মেঝেটা কংক্রিটের ফাটল ধরা, তাতে জমে থাকা পুরনো তেলের দাগ, যা এখনো পুরোপুরি শুকায়নি। পা ফেললেই শব্দ হয় একটা ফাঁপা প্রতিধ্বনিময় আওয়াজ। কোথাও কোথাও লোহার হুক, যেগুলো একসময় ভারী বোঝা তুলত। জানালাগুলো উঁচুতে, কাজ নেই, সেই ফাঁক দিয়ে আলো ঢোকে না, ঢোকে ধুলো। সেই ফ্যাক্টরির বেসমেন্টে রয়েছে একটি গুপ্ত ঘরের দরজা, যা আপাত দৃষ্টিতে কারো নজরেই আসবে না। সেই দরজার পেছনেই আরেক দুনিয়া, বিশাল হলরুম, মেঝের মাঝখানে একটা চেয়ার, চেয়ারে বাঁধা একজন মানুষ, লাবিব। হাত দুটো পেছনে, পা দুটো শক্ত করে বাঁধা, মুখে কাপড়, কাপড়ে ঢাকা, মুখের নিচে দম আটকে থাকা নিঃশ্বাস, কিন্তু চোখ দুটো খোলা। সেই চোখে আড়ষ্ট হয়ে আছে ভয়, প্রাণ হারানোর ভয়। চেয়ারের সামনের খোলা জায়গাটায় দাঁড়িয়ে আছে সারহাদ, তার হাতে বেসবল ব্যাট। কাঠের ব্যাটের গায়ে আলো পড়ে চকচক করছে, হাতে কোনো গ্লাভস নেই। সারহাদের জন্য গ্লাভস ব্যবহার মানে সুরক্ষা, আর সেই সুরক্ষা নয়, নিয়ন্ত্রণে বিশ্বাসী। তার পাশে দুইজন, এজাজ আর ইয়ান, সারহাদের দুই হাত। এদের কাজ বল এগিয়ে দেওয়া। এজাজ প্রথম বলটা হাতে নেয়, দু আঙুলে ধরে এগিয়ে দিল সারহাদের দিকে। বস ওই সারহাদ বলটা নেয়, মুঠোয় চেপে ধরে। সে ব্যাটটা মাটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ চুপচাপ। এই নীরবতাটাই সবচেয়ে ভয়ঙ্কর। সে হঠাৎ বলে ওঠে কর্কশ কণ্ঠে, বিশ্বাসঘাতকতা, আমার ডেটা চুরি করে অন্যকে দেওয়া, অনেক বড় কলিজা নিয়ে জন্মেছিস। সে ধীরে লাবিবের চারপাশে হাঁটে, তার পায়ের বুটের শব্দ ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে লাবিবের কানে। তুই জানিস আমার সবচেয়ে পছন্দের খাবার কি? কলিজা। এজাজ আর ইয়ান একপাশে দাঁড়িয়ে, অনুভূতি শূন্য চেহারা, মুখে কোনো শব্দ নেই, কারণ ওরা জানে এই মুহূর্তে কার কথা বলা মানে ভুল করা। সারহাদ থামে, চেয়ারের সামনে দাঁড়ায়। বাধা মানুষটা নড়তে চেষ্টা করে, চেয়ারটা কেঁপে ওঠে। সে কাঁপুনি দেখে সারহাদের ঠোঁটে একটুখানি ক্রূর হাসি ফুটে ওঠে। সে ব্যাটটা কাঁধে তোলে, বলটা বাতাসে হালকা ছড়ে আবারও ধরে। এক মুহূর্তে স্থিরতা, এই স্থিরতাই খেলার শুরু। এবার বলটা সে ছুঁড়ে দেয়, একটা জোরে শব্দ হলো, ঠাস, একদম লাবিবের দিকে। চেয়ারটা দুলে ওঠে, ঘরের বাতাস যেন এক সেকেন্ডে থেমে যায়। ইয়ান সঙ্গে সঙ্গে এগিয়ে আসে, দ্বিতীয় বলটা বাড়িয়ে দেয়। বস, সারহাদ আবারও ব্যাট তোলে, এবার একটু ধীরে। আরেকটা বল ছোড়া হয়, ঘরে প্রতিধ্বনি ভারী হয়ে আসে। পরপর কয়েকটি বল ছোড়ে, প্রতিটি বল লাবিবের কাছে আগুনের গোলার মতন মনে হচ্ছিল। সারহাদ থামে, সে সামনের দিকে তাকালো, নিজের হাতের ব্যাটখানা বারবার মাটিতে টপ খাওয়ালো। এই সামান্য আওয়াজটা যেন সামনে থাকা ব্যক্তির কানে তীরের মতন ভেদ করে ঢুকছে। ঠক ঠক ঠক। এগিয়ে গেল সারহাদ তার দিকে, কণ্ঠে হিম ধরা রুক্ষতা। চল খেলাটা একটু চেঞ্জ করি, তোকে বাঁচার একটা সুযোগ দিব। সে লাবিবের কাঁধে হাত রাখলো। লাবিবের চোখে ভয় আর আতঙ্ক একসাথে মিলেমিশে, সাথে একটু বাঁচার তীব্র আশা। কিন্তু তার ভয়ার্থ চোখজোড়া সামনের পাথর মানবের এক ফোঁটা হৃদয় গলালো না, বরং রুক্ষ কণ্ঠে হিসিয়ে বলে ওঠে, এই খেলাটা বন্ধ হয়ে যাবে যদি তুই নিজের মুখ দিয়ে বলটাকে ক্যাচ ধরতে পারিস, আর চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ না তুই ক্যাচ করতে পারিস। সারহাদ তাকে একটা ঠান্ডা হাসি দিয়ে দৃঢ় কণ্ঠে শুধালো, বল খেলাটা কেমন হবে? খুব ইন্টারেস্টিং, তাই না? আর ইউ রেডি? তারপর একের পর এক বল আসতে থাকলো লাবিবের দিকে বিরামহীনভাবে। প্রতিটা বলকে অশরীরী শক্তির মতন মনে হলো তার। দুমড়ে মুচড়ে গেল তার প্রতিটা হাড়, পেশি, শিরা উপশিরা। লাবিবের সারা শরীর রক্তে রঞ্জিত, শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। 40 মিনিট ধরে চলতে থাকা সারহাদের খেলা, সে ইচ্ছে করেই এতটা সময় নিচ্ছে। শেষ একটা বল এসে লাগলো তার সংবেদনশীল জায়গায়, ছটফট করে উঠল লাবিব। কিন্তু সামনের 3 মানবের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। ব্যাস, আর কিছু মুহূর্ত, তারপর শেষ নিঃশ্বাস। কেউ জানতেও পারল না রাতের আলো আধারের মধ্যে পুরনো ফ্যাক্টরিতে কী হলো। সারহাদ ইয়ানের দিকে তাকিয়ে আদেশ ছুড়ল, Cleaned it so thoroughly that it was as if nothing had ever happened here. ওকে বস।
সারহাদ এজাজের হাতে নিজের ব্যাটখানা ধরিয়ে দিল। কালকের পার্টির কি খবর? বস কালকের পার্টিতে ভারত থেকে আলী মির্জা আসবে, সাথে অর্থমন্ত্রী হানিফুর ইসলাম ও শিল্পমন্ত্রী আতিকুর রহমানও থাকবে। সারহাদের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। বাহ, সোফিয়া জামান তো সিনেমার পার্টিকে পুরো রাজনীতির রঙ্গমঞ্চ করে তুলেছেন। আর যেটা করতে বলেছে সেটা করেছো? জি বস। দেখা যাক কাল মিসেস সোফিয়া কি করেন। এই বলে সে চলে গেল। লোহার দরজা বন্ধ হয়। ঘরে আবারও নীরবতা নেমে এলো। সকাল গড়িয়ে প্রায় দুপুর 12টা। সানার ঘুম মাত্র কিছুটা হালকা হয়ে এসেছে। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো নিজের রুমে। সব কিছু ঠিক হতে তার 2 মিনিট লাগলো। একে একে কাল রাতে সব কিছু স্মৃতিপটে আসতে লাগলো। সে ওঠার আগেই তার পেটের উপর ভারী কিছু অনুভব হলো। কারো গরম নিঃশ্বাস তার ঘাড়ে আছড়ে পড়ছে। নাকে আসছে খুব কাছ থেকে কফি ওটের সাথে ভ্যানিলার কড়া স্মেল। ভ্রুকুটি করে নিজেকে পর্যবেক্ষণ করতেই নজরে আসে আর যে এক হাত দিয়ে তাকে সাপের মতন পেঁচিয়ে তার ঘাড়ে মুখ গুজে শুয়ে আছে। মুহূর্তে সানার চোখ বড় বড় হয়ে গেল। তীক্ষ্ণ চোখে সে আর্যকে পর্যবেক্ষণ করে। আর্যের ঘুমন্ত মুখখানা কি নিষ্পাপ দেখাচ্ছে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো মুচকি হাসি। আবারও কিছু মনে পড়তে মাথা ঝাড়া দিয়ে ফেলল। কাল রাতের কারণে তার ঠোঁটগুলো এখনও জ্বলছে। কিভাবে বিড়ালের মতন কামড়েছিল। কি করছিস কি সানা? একে রোনালদোর মতো এক কিকে পৃথিবীর থেকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দে। বহু কষ্টতে সে আর্যের হাত সরাতে পেরেছে। ঘুম হালকা হয়ে এলো আর্যের। মুখ তুলে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালো, ওয়াইফি প্লিজ লেট মি স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। এই বলে উল্টো ফিরে শুয়ে পড়ল। আর্যের হাত সরাতেই সানা উঠে বসে। একটু দূরে গিয়ে ঠোঁটে ক্রুরো হাসি ঝুলে নিজের হাত পাগুলোকে টান টান দিয়ে দিল আর্যকে এক কিক। সেই সম্পর্কে আর্য ছিল একদম বেখবর। সে হুড়মুড়িয়ে নিচে পড়ে যায়। তার চোখের ঘুম সব ছুটে গিয়ে সেখানে জমা হলো একরাশ বিরক্তি। তড়িৎ গতিতে উঠে এগিয়ে এলো রমণীর দিকে। সানা বুঝতে পেরে এক লাফে বিছানার শেষ মাথায় কর্কশ কণ্ঠে বাক্য ছুড়ল আর্যে। তোমার সাহস কিভাবে হলো আমাকে নিচে ফেলে দেওয়ার? আপনার সাহস কিভাবে হলো আমার রুমে আসার? ফ্ল্যাট আমার, বেড আমার, বউ আমার, তুমি বলার কে? হতে পারে ফ্ল্যাট আপনার, বেড আপনার, বউ আপনার, বাট রুমটা আমার। আর্যে নিজেকে সংবরণ করে নিল। সাত সকালে সে ঝগড়া করতে চায় না। এমনিতেই কাল এত রাতে বাড়ি ফিরেছে। সকালে ঘুম ভাঙেনি, যার জন্য নিজের রুমে যেতে পারেনি। তাই নিজের জ্যাকেট নিয়ে যাওয়ার সময় পেছন ফিরে আদেশ ছুড়ল, 1 ঘন্টার ভেতরে নিচে আসবে, ফাস্ট। তার বাক্য শেষ হতেই সে চলে গেল। না রমণীর প্রত্যুত্তর শোনার অপেক্ষা করলো আর না জানার। সানা তাকে ব্যঙ্গ করে বাথরুমে চলে গেল। আজ অফিস নাই তার, সন্ধ্যায় পার্টি, তাই সারহাদ তাকে ছুটি দিয়ে দিয়েছে। সানা আর্যের আগে রেডি হয়ে লিফটে উঠতেই এসপির সাথে দেখা হয়। সে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, থ্যাংক গড এসপি তুই এখনো বেঁচে আছিস। এসপি চোখ উল্টে তার দিকে তাকায়। কে আপনি মা জননী? আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে। কোথাও আপনি সেই না তো যে প্রতি রবিবার থালা নিয়ে আমাদের বাড়িতে আসতেন? এসপি তোর কি আমাকে ভিখারি মনে হচ্ছে? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।